আজ অন্দর থেকে বেরিয়েতে আমরা কথা বলবো মহিলা পুরোহিত শ্রীমতী রঞ্জিকা ভট্টাচার্য রায়ের সঙ্গে। জীবনের প্রত্যেকটা লড়াই আমরা আমাদের মতো করে কিছুটা লড়ি, কিছুটা জীবন থেকে শিখি এবং কিছুটা জীবন আমাদের শেখায়। আজকে তেমনই টুকরো টুকরো নানা কথা শুনবো দিদির কাছ থেকে। দিদি, এই যে মহিলা পুরোহিত হিসেবে সমাজে নিজেদের জায়গা করে নেওয়া, এই কাজটা তো মোটেই হুম। সহজ নয়, না দিদি? হ্যাঁ, একেবারেই সহজ নয়। প্রথমেই আমি আকাশবাণী কর্তৃপক্ষ ও আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। লড়াই তো সবাইকেই করতে হয়। আহ, আমার বেড়ে ওঠা, প্রত্যেকের লড়াইটা একটু অন্যরকম। আমার জন্ম বেড়ে ওঠা কাঞ্চনজঙ্ঘার কোলে, প্রকৃতির নিবিড় সান্নিধ্যের মধ্যে এক ছোট্ট শান্ত শহর শিলিগুড়িতে। ওখানেই আমার বিদ্যালয়ের পাঠ শেষ করা, তারপর দার্জিলিং এ কলেজ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতকোত্তর করি। আমাদের বাড়িতে একই সাথে আধ্যাত্মিক, সাংগীতিক এবং সাংস্কৃতিক চর্চার একটা আবহাওয়া ছিল। তাই ছোটবেলা থেকে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি একটা সহজাত আকর্ষণ আমার ছিল। কিন্তু আমাদের শহরে, ওই ছোট্ট শহরে, উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে এগোবার মতো যথেষ্ট সুযোগ ছিল না। মনের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীত শেখার এক তীব্র আকুতি, এরই তাগিদে আমার ওই নিশ্চিন্ত শহরের জীবনযাপন ছেড়ে কলকাতার এই ইট কাঠ কংক্রিটের জঙ্গলে পা রাখা। আর তারপর থেকেই লড়াই আর লড়াই। ভাড়া বাড়িতে রেয়াজ করতে বসলে বাড়িওয়ালার তর্জল, সবটাই ছিল মানিয়ে নেওয়ার লড়াই। এখানে আমি সঙ্গীতাচার্য ডক্টর জামি গাঙ্গুলির কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষার সুযোগ পাই। তারপর বহু গুণীজনের সান্নিধ্যে, যেমন শ্রীমতী ঋতু গুহ, বিদুষী পূর্ণিমা চৌধুরী, এদের কাছে আমি সঙ্গীত শিক্ষার সুযোগ পাই। তো এই শহরে নিজের মাথার উপর একটা স্থায়ী ছাদের তাগিদে শিক্ষকতা শুরু করি। সঙ্গীত সাধনার পাশাপাশি আমি ইংরেজি শিক্ষিকা হিসেবে কলকাতা কলকাতা শহরের বাইরের অনেক সরকারি স্কুলে প্রায় 12 বছর ইংরেজি পড়িয়েছি। সঙ্গীত শিল্পী হিসেবে ততদিনে আমার নিজের একটা পরিচিতি হয়ে গেছে। 2004 সালে শিখ ধর্মগ্রন্থ শ্রী গুরু গ্রন্থ সাহিব ভারতের 11টা ভাষায় অনুবাদ করা হচ্ছিল। আমি সৌভাগ্যবশত বাংলা ভাষায় অনুবাদ করার সুযোগ পাই। তখন সরকারি স্কুলের চাকরি ছেড়ে পাঞ্জাবে যাই। তারপর বাংলা ভাষার প্রথম আমারই অনুবাদ করা জাপজি সাহিব শিখ সম্প্রদায় কলকাতার তাদের উদ্যোগে প্রকাশিত হয়। বিগত 15 বছর ধরে আমি সংস্কৃত পড়াচ্ছি। এছাড়া সংস্কৃতের প্রচার প্রসারের জন্য বিভিন্ন সংগঠনের দায়িত্বপূর্ণ পদেও আমি নিযুক্ত ছিলাম। এই সময়টাই কিন্তু একটা অনেক বড়, পুরো অন্য রকম ভাবে দিদি নিজের জীবনকে চালনা করলেন। সংস্কৃত পড়াচ্ছেন, ইংরেজি সাহিত্য তো আগেই পড়াচ্ছিলেন, তারপরে তার পাশাপাশি গান চলছিল। এইবার নিজেকে একটা অন্য ভাবে আত্মপ্রকাশ করার সুযোগ পেলেন রঞ্জিকাদি। এবার সেই কথা শুনবো দিদি, একজন মহিলা পুরোহিত হিসেবে আপনার লড়াইয়ের কথা। হ্যাঁ, খুব সুন্দর বললে সোমা। আমার এই লড়াই, আর মহিলা পুরোহিত হিসেবে লড়াইয়ের কথা বলতে গেলে বলি, আমরা পূর্ববঙ্গের মানুষ। আমার পূর্বপুরুষরা তন্ত্র সাধক ছিলেন। পূর্ববঙ্গের নিতরা ভট্টাচার্য বংশের মেয়ে আমি। তাই খুব ছোট থেকেই, যখন থেকে প্রায় কথা বলতে শিখেছি, তখন থেকেই ঠাকুরদা বাবার উদাত্ত বিশুদ্ধ উচ্চারণে বহু পূজা মন্ত্র সহজাত ভাবেই আমার আত্মস্থ হয়ে গেছে। আর খুব ছোট থেকেই ঠাকুমাকে পুজোর কাজে সাহায্য করতে গিয়ে পুজোর আয়োজনের সমস্ত খুঁটিনাটি শিখেছি। পরে নিজের সংসারে নিত্য পূজা ছাড়াও সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সবই আমি করে এসেছি চিরকাল। এমনও হয়েছে পাশের বাড়িতে পুরোহিত আসেনি, তো আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, আমি পুজো করে এসেছি। তবে পৌরোহিত্যকে পেশা হিসেবে গ্রহণ করার অনুপ্রেরণা আমার অগ্রজা সমা শ্রদ্ধেয় ডক্টর নন্দিনী ভৌমিক, তাকে দেখে উৎসাহিত হয়েই আমার সুমঙ্গলম গড়ে তোলা। আর এখানে সঙ্গীত এবং মন্ত্র, এই দুয়ের মেল বন্ধনে সমস্ত মঙ্গলানুষ্ঠান সম্পন্ন করা হয়ে থাকে। আমার সাথে কয়েকজন গুণী প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পীরা রয়েছেন। তারা সঙ্গীতে থাকেন, আর অর্চকের ভূমিকায় থাকি আমি। সমাজ কিন্তু একজন মহিলা পুরোহিতকে এখনো পর্যন্ত সেই অর্থে গ্রহণ করতে পারেনি, কারণ আমরা তো সেইভাবে দেখে অভ্যস্ত নই। এই যে মানুষের চোখ সওয়ানো, মানুষকে অভ্যস্ত করা,
এই লড়াইটার কিন্তু ভীষণ একটা জরুরি ছিল সমাজের জন্য এবং আমাদের মেয়েদের জন্য। খুব সত্যি কথা সোমা। তবে আমরা তো জানি, ইতিহাস বলে যে যে কোনো প্রচলিত বদ্ধমূল সামাজিক প্রথার বিরোধিতা করতে গেলেই কিন্তু সমাজে গেল গেল রব উঠবে, তাই না? তো এতদিন তো পৌরোহিত্য পেশায় শুধুমাত্র পুরুষদেরই একচ্ছত্র আধিপত্য ছিল। সেখানে একজন মহিলাকে পুরোহিতের ভূমিকায় দেখলে তো একটু বিরূপ প্রতিক্রিয়া হবেই স্বাভাবিকভাবেই। দেখো, অনেক রকম প্রশ্নের সম্মুখীন হই, উনি ব্রাহ্মণ কিনা, ওম উচ্চারণ তো মহিলাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ, এসব নানা প্রশ্ন আর কি। তবে কিন্তু অনুষ্ঠান শেষে বহু প্রবীণ ও নবীন পুরুষেরা এসে শুভেচ্ছা জানান, তাদের ভালো লাগার কথা বলেন, সেটাই কিন্তু বড় প্রাপ্তি, সেটাই আমার পরীক্ষার ফল। এবং এই যে আমরা সর্বসময় আমরা চেয়েছি যে আমরা যখন ঈশ্বরের সাধনা করব বা ঈশ্বরের পূজা, সেটার মাধ্যম মেয়েরা হবে নাই বা কেন, এর পেছনে ইতিহাস বা আমাদের যদি শাস্ত্রমত দুটোই কিন্তু আমাদের বলছে যে তাতে কোনো বাধা নেই, কিন্তু বাধা স্বয়ং সমাজ। একদম সত্যি কথা। আর মেয়েরা তো সমাজে চিরকালই ব্রাত্য, তাই না? যেমন ধরো, একটি অত্যন্ত নিন্দনীয় নিষ্ঠুর প্রথা যে ছেলে বা মেয়ের স্বয়ং জন্মদাত্রী মায়ের নাকি কোনো অধিকারই নেই তার সন্তানের বিয়েতে উপস্থিত থাকার। তা ভাবা যায়। আর তিনি যদি স্বামীহারা হন তাহলে তো আর কথাই নেই। তখন পরিবারের লোকজনদের বুঝিয়ে বলতে হয়, তাদের মন থেকে নিষ্ঠুর ধারণাকে মুছিয়ে দিতে হয়। হ্যাঁ, তবে সাড়া পাচ্ছি, সমাজ অনেকটাই বদলাচ্ছে। আশার কথা এটাও বলি যে আজকাল পরিবারের পুরুষ মানুষেরাই কিন্তু বাড়ির মাঙ্গলিক অনুষ্ঠান মহিলা পুরোহিতদের দিয়েই করাতে চাইছেন। এটাও কিন্তু আমাদের একটা বড় পাওনা। যুগ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, আমরা মেয়েরা এগিয়ে আসছি। এমন কোনো কাজ নেই যা আজকে আমরা মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি না। সব জায়গাতেই আজকে জয় জয়কার। তবে আপনারা যারা রয়েছেন, যারা পুরোধা, অর্থাৎ যাদের হাত ধরে সমাজ কিন্তু আজ অন্য খাতে বয়ে যাবে, অনেক শুভেচ্ছা আপনার আগামী দিনের জন্য। এইভাবে লড়াই জারি থাকুক, যা কিছু নতুন তাকে বরণ করে নিই আমরা। ধন্যবাদ সোমা। আমি একটা কথাই বলি যে আমরা যেন সবসময় মনে রাখি, আমরা নারী, আমরা সব পারি। রবীন্দ্রনাথের সবলা হয়ে আমরাও যেন বলতে পারি, নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। আর একটা কথা, লিঙ্গ বৈষম্য কিন্তু সম্পূর্ণরূপে সমাজ থেকে দূর করতে হবে আমাদেরই। আর এই কাজটা কিন্তু একেবারে আমাদের গৃহকোণ থেকেই শুরু করতে হবে। আমার নিজের বাড়ির ছেলেটি আর মেয়েটির মধ্যে যেন কোনো বিভাজন না করি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সবার মঙ্গল হোক। আমি আকাশবাণীর কাছে কৃতজ্ঞ আমাকে আমার শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবার জন্য। গ্রন্থনা, সংযোজনা ও উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটির পরিবেশনায় আকাশবাণী মৈত্রীর মহিলা বিভাগ। এতক্ষণ শুনলেন অন্দর থেকে বেরিয়ে।